ভোটার হতে নির্বাচন কমিশনের পথে তারেক রহমান। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার 24 ঘন্টার মধ্যে পাবেন জাতীয় পরিচয়পত্র, জানিয়েছে এনআইডি নিবন্ধন বিভাগ। জাতীয় কবি ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। নির্বাচনের শঙ্কা কেটে গেলেও ষড়যন্ত্র থেমে নেই, বললেন মির্জা ফখরুল। টানা 3 দিনের ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার কুয়াকাটা সৈকত। সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু। এবং দেশ জুড়ে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ঘন কুয়াশায় সারা দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। ভোটার হতে নির্বাচন কমিশনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে কমিশনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে রুমে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন সেটিও প্রস্তুত করা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন আজ। তার মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকে সর্বোচ্চ 24 ঘন্টা এবং সর্বনিম্ন 7 থেকে 8 ঘন্টার মধ্যে এনআইডি পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির। শনিবার সকাল 10:30টার দিকে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান তিনি। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.আর. আসাদ। ভোটার হতে ইসিতে এসেছেন তারেক রহমান। তার ভোটার হওয়ার প্রক্রিয়ার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ফারজানা, প্রথমে জানিয়ে রাখি 3 মিনিট আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবেশ করেছেন এবং এই নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটটি আসলে ট্রেনিংয়ের পাশাপাশি নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের পাশাপাশিও আসলে জাতীয় পরিচয়পত্রের যে ফিঙ্গার নেয়া কিংবা যে ডিজিটাল স্বাক্ষর নেয়া, ছবি তোলা, এই জাইমা রহমান এবং তারাও কিন্তু আবেদন মানে সহধর্মী জাতীয় পরিচয়পত্রের জন্য তারাও কিন্তু আবেদন করেছেন জাতীয় পরিচয়পত্রের জন্য। তার মেয়ে জাইমা রহমান জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন এবং এই কিছুক্ষণ আগে 3 মিনিট আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু তিনি অনলাইনে ভোটার জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের যে ফর্ম সেটি কিন্তু অনলাইনে তিনি পূরণ করেছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনআইডি ডিজি জানিয়েছেন আমাদেরকে যে সর্বোচ্চ 24 ঘন্টা আর সর্বনিম্ন 7 ঘন্টা যেটা আসলে রুলস আছে, নিয়ম আছে, সেই অনুসারে কিন্তু তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন। এছাড়া আপনাকে এই বিষয়টি আরও জানিয়ে রাখি যে পুরো আগারগার নিরাপত্তা ব্যবস্থায় আসলে জোরদার করা হয়েছে, কঠোর করা হয়েছে। কারণ আপনি জানেন যে শুরু থেকেই বাংলাদেশে প্রবেশের সময় থেকেই কিন্তু তারেক রহমান যে প্রোটোকল পাচ্ছিলেন সেটি কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন ভবনের যে আশেপাশের যে এলাকা, পুরো আগারগাটা আপনি জানেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তর, ডাক বিভাগ, কোস্টগার্ডের সদর দপ্তর এখানে আসলে রয়েছে এবং সেই হিসেবেই কিন্তু এখানে নিরাপত্তা সবসময় একটু জোরদার থাকে। তবে তারেক রহমানের নির্বাচন কমিশনের আশাকে কেন্দ্র করে এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আরও জোরদার করা হয়েছে। সুতরাং হয়তো যে সময়সীমাটা আসলে দেওয়া হয়েছে 7 ঘন্টা থেকে 24 ঘন্টা, এই 7 ঘন্টা থেকে 24 ঘন্টা যে সময়সীমা দেওয়া হয়েছে এর মধ্যেই আসলে তিনি জাতীয় পরিচয়পত্র পেতে যাচ্ছেন এবং কিছুক্ষণ পরেই হয়তো তার যে ফিঙ্গারপ্রিন্ট নেয়া এবং ডিজিটাল স্বাক্ষর এবং ছবি তোলা যখন শেষ হবে তিনি হয়তো এখান থেকে বের হবেন। এখন তখন আমি আরও পরবর্তী তথ্য আপনাকে জানাতে পারবো। ফারজানা। আসাদ, আপনাকে ধন্যবাদ। এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় আসেন তিনি। এ সময় ঢাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের আগমনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেলেও ষড়যন্ত্র এখনও থামেনি। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন।
সকাল 10:30টার দিকে গুলশানের 196 বাসা থেকে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11:30 ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান তারেক রহমান। এ সময় তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কবর জিয়ারত শেষে তারেক রহমান রওনা দেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। সেখানে তিনি জাতীয় নাগরিক হিসাবে তার জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এর আগে তারেক রহমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে সকালে হাদির সমাধিস্থলে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মির্জা ফখরুল জানান, শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণকে সহজ করে আমরা বিশ্বাস করি। এই জনপ্রিয়তার মধ্য দিয়ে তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, এই পরিকল্পনা বাংলাদেশের একটা নতুন দিগন্তের সূচনা করবে। এ সময় শাহবাগ সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবের পাশাপাশি অনেক বিজিবি সদস্যও রয়েছেন এসব এলাকায়। বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় এলাকার যান চলাচলও। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগে আজ সকালেও অবস্থান করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। শুক্রবার জুমা নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এরপর স্লোগানের রাত পার হয়ে সকাল হলেও আন্দোলনকারীদের অবস্থান অনড় ছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে তাদের কর্মসূচি শিথিল করে আন্দোলনকারীরা। পর্যটকের মহামিলন ঘটেছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। টানা 3 দিনের ছুটিতে সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতেছে সব বয়সী পর্যটক। এদিকে পর্যটককে টইটুম্বুর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটাও। বুকিং হয়েছে এখানকার শতভাগ হোটেল, মোটেল। নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদা আক্তার। একদিকে শীত, অন্যদিকে বছরের শেষে টানা 3 দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ, ইনানি সহ বিভিন্ন দর্শনীয় এলাকায় উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে সমুদ্র সৈকতে এসে উচ্ছ্বাস ও আনন্দে মাতোয়ারা সবাই। আমরা এখানে 3 দিনের ছুটিতে আসছি, ঢাকা থেকে আসছি। এখানে কক্সবাজারে এসে আমার অনেক ভালো লাগতেছে, অনেক মজা করতেছে, এটা দেখে অনেক ভালো লাগতেছে। এখানে এসে আমি অনেক এক্সাইটেড। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এখানে আসছি, অনেক মজা হচ্ছে, ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আমরা অনেকজন একসাথে আসছি, আর একসাথে সবাই আসলে তো অনেক মজা হয়। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা জোরদার করার কথা জানান এডিশনাল ডিআইজি। নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণভাবে যেন আমরা নিশ্চিত করতে পারি, এ আলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আমাদের রয়েছে। আমরা প্রায় 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা এবার বেষ্টনী করব। এদিকে পর্যটকের টইটম্বুর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা। বাড়তি পর্যটকের আগমনে বুকিং হয়েছে শতভাগ হোটেল, মোটেল। এতে খুশি ব্যবসায়ীরা। আগত পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত সহ কুয়াকাটার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সব সময় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। যেসব পর্যটকরা আসবে তারা যাতে নির্বিঘ্নে তাদের আনন্দটুকু উপভোগ করতে পারে এবং ফ্যামিলির সাথে সেই ছুটিটি কাটিয়ে সুন্দর মতো যে যার গন্তব্যে ফিরে যেতে পারে, কোনো ধরনের কোনো যাতে সমস্যা না হয় সে ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ সচেষ্ট আছে। টানা 3 দিনের ছুটিতে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটেছে সমুদ্র সৈকত কক্সবাজার ও সাগরকন্যা কুয়াকাটায়। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআরডব্লিউটি এর ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 7টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে এখন পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। এ নিয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশে। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। হাড় কাঁপানো শীতে কাঁপছে হিমালয়ের কাছে অবস্থিত উত্তরের জেলা পঞ্চগড়। দিনভর ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা। ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস এই এলাকায় প্রচন্ড পরিমাণে শীত থাকে, অনেক বেশি শীত থাকে। এই শীতটা টোটালটাই বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আমি আসলে এতটা শীত এক্সপেক্ট করতে পারি নাই। কুয়াশার জ্বালায় গরিব দুঃখী মানুষ রিক্সা নিয়ে বের হতে পারতেছে না। আমরা গরিব শ্রমিকরাও বের হতে পারি না, কুয়াশার এত জ্বালা। হিমালয়ের কাছাকাছি আরেক জেলা দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। আমাদের সকালবেলা স্কুলে আসতে খুব ঠান্ডা লাগতেছে, তারপর হাত পাগুলা কোকড়া হয়ে যাচ্ছে, মানে ভালো করে কাপড় না পরে আসলে জ্বর, তারপর কাশি সর্দি এগুলো হচ্ছে। ঘন কুয়াশা পড়তেছে, আবহাওয়া একটুখানি ভালো দেখা যাচ্ছে, আবার একটু পরিবর্তে রৌদ্রের মেঘলা করতেছে। এই কারণে নিম্ন আয়ের লোকজনের বেশি সমস্যা পড়ে গেছে। গেল কয়েকদিন ধরেই লালমনিরহাটে সূর্যের দেখা নেই। কনকনে শীতে কাঁপছে মানুষ। কুয়াশা আর ঠান্ডায় জবুথবু ছিন্নমূল মানুষেরা। তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে গোপালগঞ্জের জনপদ। হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান যে ঠান্ডা পড়ছে, প্রচন্ড ঠান্ডা আর কুয়াশা, কিচ্ছু দেখা যায় না কুয়াশায়। কাজ করে যাচ্ছে মনে হয় গাও খালি কাঁপি দিচ্ছি থরথর করি। আমাদের অঞ্চলে খুব ঠান্ডা, কুয়াশা, রিক্সা নিয়ে বের হতে পারি না, কামাই কাজ নাই। উত্তরের জেলার নীলফামারীতে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। গত 2 দিন ধরে যশোরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এদিকে রংপুরে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সড়ক ও নৌ চলাচল। এই কুয়াশা আগামী 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে। উত্তরবঙ্গে বেশ হিমেল বাতাস বইতেছে, যেটা ঠান্ডার অনুভূতিটাকে আরও বাড়িয়ে দেয়, যেটা এখন বিরাজমান রয়েছে। তবে এই অবস্থাটা আগামী আরও 2-3 দিন কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির ফার্স্ট উইকের দিকে শৈত্যপ্রবাহ বলতে আমরা যেটা বুঝি মৃদু থেকে মাঝারি এই ধরনের শৈত্যপ্রবাহ আসার একটা সম্ভাবনা রয়েছে। ফেনীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীত প্রকৃতিতে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি এর কঠিন বাস্তবতা স্পর্শ করে ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবনকে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। যেমনটা শুনছিলাম, দেশ জুড়েই চলছে শীতের দাপট। শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রওশন জামিল চৌধুরী। জামিল, শীতে পঞ্চগড়ে জনজীবন কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে? দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। শুক্রবার দিবাগত রাত 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবুলাল বৈদ্য। তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে যাওয়ায় দিবাগত রাত 10:30 থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশাল সহ সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। লঞ্চগুলো চলার পথে যে যেখানে অবস্থান করছে ওই স্থানে নদীর পাড়ে লঞ্চগুলো নোঙর করে রাখার জন্য বলা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের চলাচল স্বাভাবিক হবে। তারেক রহমানের নির্দেশে রাজধানীর 300 ফিটে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শেষ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গাছের পাশে নতুন করে বিভিন্ন বৃক্ষরোপণ করা হচ্ছে। সকালে রাজধানীর 300 ফিটে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে মহানগরীর নেতারা বৃক্ষরোপণ করেন। এ সময় তাদেরকে দলের ব্যানার ফেস্টুন অপসারণ করতেও দেখা যায়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, বিএনপির সকল কর্মকাণ্ড দেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাশাপাশি নির্বাচন বানচালের চেষ্টা করছে, জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আমিনুল হক। কর্পোরেশনের সার্বিক সহযোগিতা নিয়ে এবং আমাদের দলীয় সকল নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবী কর্মীর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে 300 ফিট যে রাস্তাটি, যেটিতে গত পরশুদিন ময়লার স্তূপে পরিণত ছিল, আজকে এটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যে আইল্যান্ডগুলো রয়েছে
সেখানে আমরা যে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমরা নিম গাছ সহ বিভিন্ন ফলজ গাছ সহ বিভিন্ন ফুলের গাছ আমরা লাগাচ্ছি। আমরা আগে যেমনটা জানাচ্ছিলাম, দেশ জুড়ে চলছে শীতের দাপট। শীত পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রওশন জামিল চৌধুরী। জামিল, শীতে পঞ্চগড়ের জনজীবন কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে? মোটা দাগে আপনাকে বললি যে এই অঞ্চলে শীত বাড়ার কারণে সব থেকে বিপাকে পড়ে নিম্ন আয়ের ছিন্নমূল মানুষগুলি, যারা আবহাওয়ার কারণে বাড়ি থেকে বের হতে পারে না এবং সঠিক সময় কাজেও যেতে পারে না। আবহাওয়া অফিস এ পর্যন্ত গেল সপ্তাহে আপনার যতটুকু আপনার আবহাওয়া গেছে নিজের শৈত্যপ্রবাহ বয়ে গেছে এবং গতকালকে যে তাপমাত্রা ছিল 11.11 ডিগ্রি ধরে এবং আজকে সকালে যে তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে যে জানুয়ারির দিকে আবার নির্দিষ্ট শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং এই অঞ্চলে শীত বাড়ার কারণে সব থেকে আপনাদের যে শ্রমিক শ্রেণী, নিম্ন আয়ের মানুষ, এরা বিপাকে পড়ে এবং নদীতে পাথর তুলে যে শ্রমিকগুলি এরা সময় মতো নদীতে নামতেও পারে না। এবং আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসক কাজী মোহাম্মদ শাহিনুজ্জামান জানিয়েছেন এ পর্যন্ত পঞ্চগড় জেলায় 30,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং উনি 65,000 শীতবস্ত্র চাহিদা পাঠিয়ে একটা ডিমান্ড পাঠিয়েছেন যে শীতবস্ত্র আসলে হয়তো পঞ্চগড়ের নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের শীতবস্ত্র পূর্ণাঙ্গ চাহিদা মিটে যাবে। পাশাপাশি সরকারিভাবে আবার বাংলাদেশ এবং এখানকার যে দানশীল ব্যক্তিগুলো সকলে মিলে প্রতি বছরই বস্ত্র দিয়ে থাকেন, তাদের ধারাবাহিক হচ্ছে এই অঞ্চলে আপনার শীত বাড়ার কারণে যে অবস্থানটা হয়। জামিল, আপনাকে ধন্যবাদ। বর্ষার পানি কমে যাওয়ায় কিশোরগঞ্জের হাওরে জেগে উঠেছে আবাদি জমি। এরই মধ্যে বোরো ধানের বীজতলার কাজ শেষ করেছে কৃষক। মৌসুমের শুরুতেই সার কীটনাশক সংকটের অভিযোগ কৃষকদের। এদিকে সংকট নয়, সার প্রয়োগ সীমিত রাখতে ডিলারদের নির্দেশ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও নিকলি সহ বিভিন্ন উপজেলায় বোরো ধান আবাদের পুরোদমে তোড়জোড় চলছে। জমি প্রস্তুত হয়ে গেলেও প্রয়োজনীয় সার সরবরাহ না পাওয়ায় ভোগান্তিতে কৃষকরা। ইউরিয়া, টিএসপি, ডিএপি সব সারের দামই গত কয়েক সপ্তাহে বেড়েছে। একই সঙ্গে কীটনাশক ও স্প্রে তেলের মূল্যও বেড়েছে। ফলে উৎপাদন ব্যাহতের শঙ্কায় রয়েছেন কৃষক। কারশিট দেখা যাইতেছে, কিন্তু আমরা বুড়োর মৌসুম আইব ওই সময় আমরা সার হয় না, হয় না অবিশ্বাস। সিজনের মধ্যে দেখা যায় সার হয় না, তাহলে আমরা জমিনগুলো মারি যা। বড় জমি করা লেগে সার লাগবো, যে পরিমাণ সার লাগে এই পরিমাণ সার আমরা গিয়া দামে গিয়ে কিনা করতে পারি না। সারের দামটা অতিরিক্ত বেশি না, সারের দামটা অনেক বেশি, যেহেতু সারটার দামটা কমলে কৃষকের লাগি সবচেয়ে ভালো হলো। জমিতে সার প্রয়োগ নিয়ন্ত্রণে রাখতে ডিলারদের সরবরাহ সীমিত রাখার নির্দেশের কথা জানান কৃষি কর্মকর্তা। কিশোরগঞ্জ জেলায় সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সারের মজুত রয়েছে। বোরো আবাদ যেহেতু এখনো শুরু হয়নি, তাই আমরা সার বিক্রি একদম নির্বিঘ্ন করে দেইনি। আমরা কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছি সার বিক্রির ক্ষেত্রে। বোরো আবাদ শুরু হওয়ার সাথে সাথে আমরা পর্যাপ্ত সার বিক্রির ব্যবস্থা শুরু করে দেব। কৃষক যাতে নির্ধারিত দামে সার পায় সেই জন্য মনিটরিং ব্যবস্থা আগেও জোরদার ছিল, এখনও জোরদার আছে, ভবিষ্যতেও এই ব্যবস্থা আরো জোরদার করা হবে। এবছর জেলায় 1.5 লাখ হেক্টর জমিতে বোরো আবাদ করা হবে, যার মধ্যে শুধু হাওরে চাষ হবে প্রায় 1 লাখ হেক্টর জমিতে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে 150 জনেরও বেশি অভিবাসীর মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে সেনেগাল উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় 200 যাত্রী ছিলেন, তাদের মধ্যে 30 জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। সেনেগালের দৈনিক লে সোলেয়র জানায় নৌকার 2টি ইঞ্জিনই বিকল হয়ে পড়ে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার 24 ঘন্টার মধ্যে পাবেন জাতীয় পরিচয়পত্র, জানিয়েছে এনআইডি নিবন্ধন বিভাগ।
জাতীয় কবি ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। নির্বাচনের শঙ্কা কেটে গেলেও ষড়যন্ত্র থেমে নেই বললেন মির্জা ফখরুল। টানা 3 দিনের ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার কুয়াকাটা সৈকত। সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু। এবং দেশ জুড়ে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ঘন কুয়াশায় সারা দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।